নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে রাজধানী বনানী থেকে তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে। গত সোমবার সোহায়েলকে চাকুরিচ্যুত করে চিঠি দেয় নৌবাহিনী। তার বিরুদ্ধে দুর্নীতি, জোরপূর্বক গুম ও হত্যা সহ বিভিন্ন অভিযোগ ওঠার পর নৌবাহিনী এই ব্যবস্থা নেয় বলে জানা গেছে। তিনি র্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 2022 সালের 22 ফেব্রুয়ারি মোহাম্মদ সোহায়েল কমোডোর থেকে রিয়ার অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি পান। অভিযোগ ওঠে কোনো জাহাজ বা ঘাঁটি কমান্ড কিংবা গুরুত্বপূর্ণ সামরিক কোর্স না করেই শেখ হাসিনা সরকারের অনুগ্রহভাজন হিসেবে রিয়ার অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি পান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষের ঘটনায় বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন 41 জনের সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরের বিজিবি হাসপাতালে আহতদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি আহত বিজিবি সদস্য ও শিক্ষার্থী এবং সাধারণ রোগীদের খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের জানান, যারা এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারা সবাই শঙ্কামুক্ত। এই হাসপাতাল সহ অন্যান্য সরকারি ও বেসরকারি হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের পাশে সাধারণ মানুষকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনাদের কাছে হলো আমার একটা বড় অনুরোধ, এই হসপিটালগুলিতে আপনারা যত কম যান, যেহেতু যদি ইনফেকশন হয়ে যায়, ইনফেকশন কিন্তু এই ভিজিটের থেকে বেশি ছড়ানোর সম্ভাবনা থাকে। তো আপনারা একটুখানি পেশেন্টের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যারা অ্যাটেন্ডেন্স তারাই শুধু যাবে, আর আপনার এগারোর জন্য দোয়া করবেন। আর আপনারাও যদি ব্যক্তিগতভাবে কাউরে কোনো সাহায্য সহযোগিতা করতে পারেন, যেমন একজন ডাক্তারে আপনার সাথে পরিচিত, তারা ফোন করে দিলে ওই পেশেন্ট একটু ভালোভাবে থাকে, ওইটাও কিন্তু একটা বড় ধরনের উপকার। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছাত্রদলের 49 জন নেতাকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। নয়াপল্টনের সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে সংগঠনের নেতারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রদল অগ্রণী ভূমিকা রেখেছে। বিগত সময়ে আন্দোলন করতে গিয়ে সংগঠনের অসংখ্য নেতাকর্মী অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে বলে উল্লেখ করেন ছাত্রদলের নেতারা। ভয়ভীতি উপেক্ষা করে অতীতের মতো এবারও তারা পূর্ণ শক্তি দিয়ে ছাত্র জনতার সাথে শেখ হাসিনার পতনের আন্দোলনে মাঠে ছিল বলে দাবি করে ছাত্রদল। সংগঠনের সভাপতি বলেন, ছাত্রদের অধিকার আদায়ের জন্য সুস্থ ধারার ছাত্র রাজনীতির প্রয়োজন আছে। যারা গুরুতর আহত ছিল, আমরা কিন্তু প্রতিদিন মোটামুটি যতটুকু সম্ভব, হয়তো বা সবসময় তো আপনারা মিডিয়া থাকে না, তবুও আপনারা অনেকগুলো প্রচারও করেছেন। আমরা আনুষ্ঠানিকভাবে এবং অনানুষ্ঠানিকভাবে সারাক্ষণ শুধু এগুলো নিয়ে ব্যস্ত রয়েছি। অবগত করছি, এখনও বেশ কিছু সংখ্যক ছাত্র দলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থী তো অবশ্যই রয়েছে, ছাত্র দলের এখনও অধিক উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র নেতারা ঢাকা মেডিকেল কলেজ পঙ্গুতে চিকিৎসাধীন রয়েছে। ভূ রাজনৈতিক পরিস্থিতিতে চীন বাংলাদেশের পাশে থাকবে বলে প্রত্যাশা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আর চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না, এমনটা বলেছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে এসব বলেন তারা। বুধবার সকাল 11টায় বিএনপির মহাসচিবের সাথে সাক্ষাৎ করতে আসেন চীনা রাষ্ট্রদূত। ঘণ্টাব্যাপী বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান, আলতাফ হোসেন চৌধুরী ও ব্যারিস্টার কায়সার কামাল বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের জনগণের প্রতি চীন তাদের অঙ্গীকার অব্যাহত রাখবে। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন বিএনপির মহাসচিব। চীনা রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমর্থন করে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানানোর কথা জানিয়ে রাষ্ট্রদূত প্রত্যাশা ব্যক্ত করেন অল্প কিছু দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। গত 16 বছর যাবৎ অন্যায়ভাবে বরখাস্তকৃত, চাকরিচ্যুত এবং ওএসডি হওয়া 55 জন পুলিশ কর্মকর্তার চাকরি ফেরত এবং যাদের বয়স নেই তাদের চুক্তিভিত্তিক পদায়নের দাবি জানিয়েছেন 55 পুলিশ কর্মকর্তা। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এসব দাবি জানান তারা। পুলিশ ক্যাডারের এই কর্মকর্তারা জানান, অন্যায়ভাবে 26 জনকে বাধ্যতামূলক অবসরে এবং 2 জনকে 5 বছর ধরে জেলে রাখা হয়েছে। অন্যায়ভাবে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে ন্যায্য সম্মান দিয়ে বৃহস্পতিবারের মাঝে চাকরি ফেরত দেয়া এবং যাদের চাকরির বয়স নেই তাদেরকে যোগ্য স্থানে চুক্তিভিত্তিক পদায়নের দাবি জানান। এছাড়া ছাত্র আন্দোলনের সময় হত্যায় দায়ীদেরকে চাকরিচ্যুত করারও দাবি জানান তারা।
যাদেরকে এই যে আমরা 50 জন অফিসার এখানে একত্রিত হয়েছি, অন্যায়ভাবে যাদেরকে বিচ্যুত করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, প্রত্যেককেই তাদের ন্যায্য সম্মান এবং ন্যায্য পদোন্নতি এই জিনিসগুলো তাদেরকে অনতিবিলম্বে আগামী 48 ঘন্টার মাঝে গভর্নমেন্ট অর্ডার করে আমাদেরকে এই সম্মান ফিরিয়ে দিতে হবে। 2 দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল। এবার ভরিতে বেড়েছে 1,500 টাকা। এতে ভালো মানের 1 ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে 1.25 লাখ টাকার কাছাকাছি। দেশের ইতিহাসে এটি এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। তারা বলেছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা বুধবার থেকে কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী হলমার্ক করা প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের ভরি হবে 1,24,502 টাকা। এছাড়া 21 ক্যারেট স্বর্ণ 1,18,833 টাকা, 18 ক্যারেট স্বর্ণ 1,01,862 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি 84,214 টাকায় বিক্রি হবে। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশ জুলুমের শাসন থেকে মুক্তি পেয়েছে। সকালে চট্টগ্রাম পৌঁছে মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা জানান। হাসপাতাল থেকে বেরিয়ে শহীদ পরিবারের কয়েকজন সদস্যের সাথে সাক্ষাৎ করেন জামায়াত আমির। পরে নগরীর লালখান বাজারে শহীদ ওমর ফারুকের বাসায় গেলে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় সেখানে। পরিবারটিকে সান্ত্বনা দিয়ে তিনি বলেন, ওমর ফারুকের শহীদের মৃত্যুর মাধ্যমে আল্লাহ জাতিকে নাজাত দিয়েছেন। রাজধানী বনানীতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন প্রিয় প্রাঙ্গণ ভবনে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযান চালিয়ে এখন পর্যন্ত 1,51,300 টাকা জব্দ করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি রিভলভার এবং 50 রাউন্ড গুলি। মঙ্গলবার মধ্যরাতে ভবনটিতে অভিযান শুরু হয়। এ সময় ভবনটি ঘিরে রাখে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক সার্জিস আলম, হাসানাত আবদুল্লাহ এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপস্থিতিতে এই অভিযান চালানো হয়। রাতভর চলমান অভিযানে ভবনের ভেতর থেকে বেশ কয়েকটি ভল্ট জব্দ করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেসব ভল্ট ভেঙে নগদ টাকা উদ্ধার করে। দীর্ঘ 12 বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। পাপন 12 বছর দায়িত্ব পালন করলেও এর মাঝের সময়টুকুতে বাংলাদেশ জাতীয় দল পায়নি দীর্ঘমেয়াদী কোনো সাফল্য। একযুগে সাবেক বিসিবি সভাপতির দৃশ্যমান ব্যর্থতা নিয়ে ডেস্ক রিপোর্ট নিলয় মজুমদারের। দেশের রাজনৈতিক পরিস্থিতির পট পরিবর্তনে বিসিবিতেও বুধবার এসেছে পরিবর্তন। 12 বছর ধরে সভাপতির পদ ধরে রাখা নাজমুল হাসান পাপনকে বিদায় করে এখন সভাপতি সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। গত এক যুগে জাতীয় দল বেশ কিছু টুর্নামেন্ট ও সিরিজে বিচ্ছিন্ন সাফল্য পেলেও এর মাঝে দৃশ্যমান উন্নতি হয়নি সামগ্রিক বাংলাদেশ ক্রিকেটের। ক্রিকেট বিশ্বে চতুর্থ ধনী বোর্ড হলেও মনোযোগহীন থেকে গেছে ঘরোয়া ক্রিকেট। আইপিএলের পরপর বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট টুর্নামেন্ট চালু হলেও তা পায়নি কোনো লাভজনক কাঠামো। এছাড়াও বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের মতো আন্তর্জাতিক ভেন্যুগুলো পরিত্যক্ত হয়ে যাওয়া আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোকে বিকেন্দ্রীকরণে ব্যর্থতা যোগ হবে সাবেক সভাপতির ব্যর্থতার তালিকায়। এছাড়াও দ্বিতীয় মেয়াদে চন্ডিকার নিয়োগ, ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের নিয়ে অভিযোগ ও জাতীয় দলের একাদশে নিজের কর্তৃত্ব স্থাপনের মতো অভিযোগ আছে তাকে নিয়ে। দেশের বাইরে বসে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাজমুল হাসান পাপন। সাবেক অধিনায়ক ফারুক আহমেদের সভাপতি দায়িত্ব পাওয়ার পর এক নতুন ইতিহাসই গড়ল বাংলাদেশ ক্রিকেট। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডে সৌরভ গাঙ্গুলি ছাড়া আর কোনো ক্রিকেট বোর্ডেই বোর্ড প্রধান হিসাবে দায়িত্ব পালন করতে দেখা যায়নি সাবেক অধিনায়কদের। দায়িত্ব পাওয়ার পর নিজের পরিকল্পনা জানিয়েছেন ফারুক আহমেদ। লক্ষ্য তো অনেক বড়। বাংলাদেশ প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি, উজ্জ্বল করা, দেশের মুখ প্লাস দ্য টিমকে একটা জায়গায় দেখতে চাই। তো সেক্ষেত্রে এটা তো একটা অনেক বড় একটা ব্যাপার, কীভাবে দেখবো। সো অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন যে অনেক দিন ধরে কাজ হয়েছে, হয় নাই, অনেক কোশ্চেন আছে। বাট আমাদের প্রধান এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। নীলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। ভারতে ত্রিপুরা ডম্বুর গেট খুলে দেওয়ায় ফেনীতে বন্যা দেখা দিয়েছে। এদিকে কয়েকদিনের টানা বর্ষণ উজান থেকে নেমে আসা ঢলে ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী এবং খাগড়াছড়ি সহ কয়েক জেলাতেও বন্যা দেখা দিয়েছে। তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ, দুর্ভোগে লাখো মানুষ। পানিতে তলিয়ে গেছে আখাউড়া স্থলবন্দর, বন্ধ রয়েছে বন্দরের কার্যক্রম। এদিকে সড়ক ডুবে যাওয়ায় সাজেকে আটকা পড়েছেন 250 পর্যটক।
বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে তৃতীয় দফা বন্যায় প্লাবিত ১.৫ শতাধিক গ্রাম। তলিয়ে গেছে বেশিরভাগ সড়ক, বন্ধ রয়েছে যান চলাচল। টানা বৃষ্টি ও উজানের ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ২৭টি স্পট ভেঙে যাওয়ায় পানি প্রবেশ করেছে লোকালয়ে। চরম ভোগান্তিতে লাখো মানুষ। দুর্গতদের নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে। উদ্ধার কাজে যোগ দিয়েছেন কোস্টগার্ড ও সেনা সদস্যরাও। এই যে সবগুলো গেছে, মনে করেন ঘর দুয়ার, বাড়ি ঘর দুয়ার, রাস্তাঘাট, ফসলি জমিন, পুকুরের মাছ, গরু গোতান বন্যার কারণে। আর সলিয়া সব পানির তলে চলে গেছে বই, রোয়াশা নিয়ে গেছে, মাছও গেছে বই পুকুরের, বাড়িঘরে পানি উঠে গেছে। উজানের ঢলে পানি ঢুকে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ৩৪টি গ্রামে। তলিয়ে গেছে আখাউড়া স্থলবন্দর। অস্থায়ী বেইলি সেতু তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে আখাউড়া আগরতলার যান চলাচল। কয়েকদিনের ভারী বর্ষণে ডুবে গেছে নোয়াখালীর ৯ উপজেলার নিম্নাঞ্চল। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি ঢুকে পড়েছে হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার অন্তত ২০টি গ্রামে। পানির নিচে অন্তত ১৮,০০০ হেক্টর ফসলি জমি। প্লাবিত খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার নিচু এলাকা। বিচ্ছিন্ন রয়েছে আঞ্চলিক অনেক সড়ক যোগাযোগ। এদিকে খাগড়াছড়ি সাজেক সড়কের অনেক এলাকা ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। সাজেকে আটকা পড়েছেন ২৫০ পর্যটক। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে সারা দেশে নিহত শহীদ ও আহতদের নিয়ে একটি ফাউন্ডেশন গড়ার প্রক্রিয়া শুরু করবে সরকার। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর ও প্রশাসনের সাথে মতবিনিময় সভার পর সাংবাদিকদের এসব কথা বলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা। পরে চট্টগ্রামে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নেন তিনি। এই সময় শিক্ষার্থীদের পরিবারের খোঁজ খবর নেন এই উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও আজ সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শেখ মোহাম্মদ আহমদুল্লাহ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। দেশের স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসার ব্যয়ভার বাংলাদেশ সরকার বহন করবে এবং যদি বিশেষজ্ঞরা মতামত দেন, আমরা অসুস্থ যে কোনো পেশেন্টকে বিদেশে পাঠাতেও আমরা সম্মত আছি। আর আমি আপনাদের মাধ্যমে বিভিন্ন এনজিও, মানবিক সেবা স্বাস্থ্যের সাথে যারা জড়িত তাদের আহ্বান জানাই, আপনারা আহতদের পাশে দাঁড়ান। এত বড় একটা ক্ষতপূর্ণ রাষ্ট্রের সংশোধনের জন্য যে একটি সময় প্রয়োজন, সেই সময়টুকু না দিয়ে তারা যদি তাদের জায়গা থেকে এই ব্লকেটগুলো বিভিন্ন জায়গায় করে, তার মানে তারা রাষ্ট্রের স্থিতিশীল অবস্থা হওয়ার জন্য যে ফ্লোটি দরকার, এই ফ্লোতে বাধা দিচ্ছে এবং তাদের অবশ্যই ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। আপনারা যদি জনমুখী কোনো সিদ্ধান্তের বাইরে গিয়ে সিন্ডিকেট বা মাফিয়া তন্ত্র তৈরি করে বাজার ব্যবস্থাপনার মধ্যে কোনো ধরনের অসন্তুষ্টি তৈরি করেন, তাহলে ছাত্র নাগরিক সেই সিন্ডিকেটগুলো সমূলে উৎপাদন করবে। যুবদল নেতা নবীন তালুকদারকে গুলি করে হত্যার ঘটনায় পল্টন থানার মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেন এবং নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাদের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মিজান রহমানের রিপোর্ট। পল্টন থানার যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আহমদ হোসেন ও সোহাইলকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাদের 10 দিনের রিমান্ডের আবেদন করেন। এই মামলার প্রাথমিক তদন্তে এই আসামিদের বিরুদ্ধে তিনি তথ্য উপাত্ত পেয়েছেন এবং আরও অধিকতর তদন্তের জন্য এবং এই মামলায় আরও কারা কারা জড়িত আছে তাদেরকে বের করার জন্য এই আসামিদেরকে রিমান্ডের প্রয়োজন। এজাহার এবং রিমান্ডের দরখাস্তের গুণাগুণের উপরে ভিত্তি করে
বা পর্যালোচনা করে তিনি আসামিদের বিরুদ্ধে 4 দিনে রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে তদন্ত কর্মকর্তা পুলিশের পক্ষ থেকে বলেন, 2 আসামি যুবদলের ওই নেতা হত্যার পরিকল্পনাকারী ও মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন। তাদের পরিকল্পনা অনুযায়ী হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। গত 19/7/2024 তারিখে পল্টনে ছাত্র জনতার যে মিছিল হয়েছিল, সেই মিছিলে তাদের গুলি চালিয়ে নবীন তালুকদার তাকে হত্যা করা হয় এবং তার স্ত্রী বাদী হয়ে পল্টন থানায় মামলা করে এবং সেই মামলায় এই 2 জন আসামিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে আহমদ হোসেন ও বনানী এলাকা থেকে সোহাইলকে আটক করে গোয়েন্দা পুলিশ। মোহাম্মদ সোহাইল 2010 সাল থেকে পরবর্তী 2 বছর র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক ছিলেন। এ সময় তার বিরুদ্ধে জোরপূর্বক গুম, হত্যাসহ বিভিন্ন অভিযোগে জড়িত থাকার অভিযোগ ওঠে। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন প্রিয় প্রাঙ্গণ ভবনে অভিযান চালিয়ে 1,51,300 টাকা জব্দ করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি রিভলভার সহ 50 রাউন্ড গুলি। ভবনটির বিভিন্ন তলায় পাওয়া ভল্ট ভেঙে জব্দ করা হয় নগদ টাকা। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। কারি কারি টাকা, ড্রয়ার খুলতেই বেরিয়ে আসে একের পর এক বান্ডেল। তখনও সবার কৌতূহলী চোখ টাকা রাখার ভল্টে। স্টিলের এসব ভল্ট ভাঙতে আনা হয় হাতুড়ি, শাবল আর ওয়েল্ডিং মেশিন। সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের কয়েকটি ফ্লোর থেকে পাওয়া যায় এসব ভল্ট। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের সহায়তায় ভাঙা হয় টাকা রাখার আধুনিক সিন্দুকগুলো। বনানীতে প্রিয় প্রাঙ্গণ ভবনটি মঙ্গলবার রাত থেকেই ঘিরে রাখে সেনাবাহিনী, আর অবৈধ সম্পদের খোঁজে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রচুর পরিমাণ টাকা আছে এবং এই সন্দেহজনক কার্যক্রমের বেসিসেই আসলে আমাদের এই কার্যক্রমটা করা। বনানীর 17 নম্বর রোডে প্রিয় প্রাঙ্গণ ভবন নামে পরিচিত বহুতল এই ভবনের যৌথ মালিক সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং তার ছোট ভাই ইন্তেখাবুল হামিদ। 100% ওয়ে ছিল যে এখান থেকে আসলে শত শত কোটি টাকা এখানে ছিল কিনা, এখান থেকে বেরোচ্ছে কিনা বের করার। সেটা না করে রাতের আধারে এসে একটা অফিসকে এভাবে ধ্বংস করে একদম শ্মশান করে দিয়ে বিভিন্ন খামে খামে সব মিলে 75 লক্ষ টাকা বা 75 লক্ষ বা 1 কোটি টাকা পাওয়া গেছে। তো বিভিন্ন কর্মকর্তা টেবিল মিলা একটা কোম্পানি চালাতে গেলে এই পরিমাণ অর্থ যে কোনো প্রতিষ্ঠানেই থাকে। টাকা ও টাকার ভল্ট ছাড়াও হামিদ গ্রুপের অফিস থেকে উদ্ধার করা হয় একটি রিভলভার ও 50 রাউন্ড গুলি। যখন দেখি যে ওনারা আমাদের সাহায্য করছে না দরজা খোলার বিষয়ে, তখন এক পর্যায়ে একটু জোর করেই দরজা খুলতে হয়েছে। তারপরে অনেকক্ষণ ওয়েট করলাম, উনি বলতেছে খুঁজতেছি, এই করতেছি। তারপরে শেষমেশ আমরা নিজেদের কাটার বা এই ধরনের ওয়েল্ডিংয়ের কাজ যারা করে ওদের মাধ্যমে খুঁজে টুজে এনে তারপরে আমরা ভল্ট ভাঙি। পুলিশ জানায় উদ্ধার করা টাকা এবং অস্ত্র অবৈধ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিজয়কে সুসংহত করতে সবাইকে দায়িত্ব নিতে হবে এবং আইন শৃঙ্খলা শক্ত হাতে দমন করতে হবে। সুযোগ নিয়ে কেউ যাতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে দলের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বিকেলে নয়াপল্টনে যৌথ সভা শেষে এসব কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে 5 দিনের কর্মসূচিও ঘোষণা করা হয়। এদিকে বিএনপি মহাসচিবের সাথে বৈঠকে চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতি তাদের সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেন। রিপোর্ট করছেন হাসান জাবেদ। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথ সভা অনুষ্ঠিত হয়। পরে মহাসচিব বলেন, কেউ যাতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বা ছাত্র জনতার বিজয়কে নষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। ধন্যবাদ জানাতে চাই ছাত্রদেরকে, ধন্যবাদ জানাতে চাই জনগণকে, রাজনৈতিক দলগুলোকে, যে তারা আজকে একটা বিপ্লবের মধ্যে দিয়ে এই ভয়ানক ফ্যাসিবাদ হাসিনাকে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন আমাদের সামনে কিন্তু অনেক বড় সংগ্রাম, অনেক বড় লড়াই।
সে লড়াইটা কি? এই বিজয়কে সংহত করা, সুসংহত করা। এই বিজয়কে যদি আমরা সুসংহত করতে না পারি তাহলে আবার কিন্তু নব্য ফ্যাসিবাদ এসে হাজির হবে। বিএনপি নেতাকর্মীরা সব ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি। কেউ যদি সন্ত্রাস করতে চায়, কেউ যদি আপনার চাঁদাবাজি বা অন্য কিছু করে আপনার ক্ষতি করতে চায়, সেটাকে আমাদেরকে, রাজনৈতিক নেতৃবৃন্দকে আমাদেরকে সেটাকে রুখে দিতে হবে। আইন শৃঙ্খলা যারা ভঙ্গ করবে তাদেরকে প্রতিহত করতে হবে এবং তাদেরকে আমাদের এখন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের হাতে তুলে দিতে হবে। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও র্যালি সহ ৫ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছাত্রদলের ৪৯ জন নেতাকর্মী শহীদ হন। তাদের স্মরণে রাজধানীর নয়াপল্টনে শোক র্যালি করে সংগঠনটি। এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত। বৈঠকে ভূ রাজনৈতিক পরিস্থিতিতে চীন বাংলাদেশের পাশে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মির্জা ফখরুল। আর চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানান রাষ্ট্রদূত। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি। চীন বাংলাদেশের সহযোগিতাকে গুরুত্ব দেবে। বাংলাদেশ সহ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা হস্তক্ষেপ করব না। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষা এবং স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে কাজ করবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।